ফাঁসি নাকি যাবজ্জীবন, দোষীকে সংশোধনের সুযোগ দেওয়া নাকি দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে বৃহত্তর সমাজকে বার্তা দেওয়া। দেশে দেশে আইন ব্যবস্থায় এক চিরস্থায়ী চিরন্তন সংঘাত। আরজিকর কাণ্ডে সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ডের নির্দেশের পর এই বিতর্ক আরও জোরদার। পৃথিবীতে আইনি শাস্তির মধ্যে মৃত্যুদণ্ড সবচেয়ে পুরনো। প্রাচীনকালে হাতির পায়ের নিচে পিষে মারা বা আগুনে পুড়িয়ে মারা কিংবা শুলে চড়ানো, এই ধরনের অনেক প্রক্রিয়াই ছিল। কিংবা ক্ষেত্র বিশেষে 4 হাত পা ছিঁড়ে ফেলে অপরাধীর মৃত্যু কার্যকর করা হতো। ভারতে বর্তমানে শুধু দড়িতে ঝুলিয়ে ফাঁসির নিয়মই কার্যকর। আবার যাবজ্জীবন এবং আমৃত্যু কারাবাসের সংস্থানও রয়েছে। তবে বিভিন্ন দেশে নানা ধরনের মৃত্যুদণ্ডের পদ্ধতিও কার্যকর রয়েছে। আবার বহু দেশ ফাঁসি বা মৃত্যুদণ্ডের সাজা আইনগতভাবে তুলে দিয়েছে। আবার অনেক দেশে আইন থাকলেও তার প্রয়োগ হয় না। আজ সংবাদ সন্ধানে আমি শুভদীপ এইসব নিয়েই কথা বলবো, আর সঙ্গে অন্য ধরনের ভিন্ন স্বাদের খবর তো থাকবেই। ভারতবর্ষে ফাঁসির প্রচলন করেছিল ব্রিটিশ। আদালতের শুনুন। গত 18 জানুয়ারি 2025 সঞ্জয় রায়কে সেখানে দোষী সাব্যস্ত করেছিল বিএনএস অ্যাক্টের 64, 66 এবং 103-এর 1 ধারায় 3টে দোষ সেকশনে আজকের যে সাজার মেয়াদ ঘোষণা করেছেন, এই মুহূর্তে সাজার মেয়াদ বিএনএস এর 64 ধারায় অর্থাৎ রেপ ধর্ষণের জন্য তাকে যাবজ্জীবন কারাবাস এবং ফাইন, একই সঙ্গে 66 ধারায় যে ধর্ষণ এবং ধর্ষণের সময় তাকে যে আঘাত যাতে মৃত্যু হতে পারে সেই কারণে বিএনএস এর 66 ধারায় আমৃত্যু কারাবাস এবং 103-এর 1 ধারায় অর্থাৎ খুন বা মার্ডারের জন্য তাকে যাবজ্জীবন কারাবাস এবং ফাইন করা হয়েছে। সাধারণত বিরলের মধ্যে বিরলতম ঘটনা হলে ফাঁসির সাজার বিধান রয়েছে আইনে, আর এ ব্যাপারে সুপ্রিম কোর্টের গাইডলাইনও রয়েছে। একই সঙ্গে অবশ্য গাইডলাইনে এও বলা হয়েছে সংশোধনের সুযোগ না থাকলে ফাঁসির আদেশ দেওয়া যেতে পারে। এদিন শিয়ালদহ কোর্টে সঞ্জয়ের আইনজীবী এই যুক্তিতেই সওয়াল করেন, কেন সঞ্জয়কে সংশোধনের সুযোগ দেওয়া হবে না সেই প্রশ্ন তোলেন। চূড়ান্ত রায়ে সঞ্জয়কে আমৃত্যু কারাবাসের নির্দেশ দিয়েছেন বিচারক অনির্বাণ দাস। আমৃত্যু কারাবাসের ক্ষেত্রেও সাজা কমানোর আবেদন নিয়ে হাইকোর্ট এবং তারপরে সুপ্রিম কোর্টে আবেদন করতে পারে অপরাধী। আর এক্ষেত্রেও সঞ্জয় রায় তার আইনজীবীর তরফেও এমনটাই করা হবে, এরকম একটা ইঙ্গিতও কিন্তু সঞ্জয় রায়ের আইনজীবী দিয়েছেন। আর এই সাজা নিয়ে কোন পক্ষের কি মত আপনাদের শোনাবো।
हम लोग जो बोले थे कि देयर हैज बीन अ सीवियर लैचेस फ्रॉम द पार्ट ऑफ द इन्वेस्टिगेशन एजेंसी, देयर इज अ सीवियर लैचेस व्हिच वी पॉइंटेड आउट इन आवर आर्ग्यूमेंट एंड टुडे इज द रिजल्ट ऑफ सच अ इन्वेस्टिगेशन whereby we always prayed for the highest level of punishment, but the Learned Court has given the life sentence of the accused person, and we have pointed out the latches of the investigation that created a confusion in the mind of the Learned Court. That is the reflection of the judgment. By the Later, means of confusion, this judgment has come. later the judgment will come, the copy of judgment, and the elaborate part of it will explain as soon as we get the copy. কি সাজা হবে এক্স্যাক্টলি সেটার জন্য আজকে একটা হিয়ারিং, যেটা আইনেই আছে, সেই হিয়ারিংটা আজকে হলো এবং সেখানে স্টেট সাবমিশন করলেন অ্যান্ড ডিফ্যাক্টো সাবমিশন করলেন যাতে ডেথ পেনাল্টি দেওয়া হয়। আমরা সেখানে ওটাকে চ্যালেঞ্জ করে সাবমিশন করলাম যে হাউ সুপ্রিম কোর্ট ইটসেলফ হ্যাজ সেড যে যদিও রেয়ারেস্ট অফ রেয়ারেস্ট কেসে ডেথ পেনাল্টির প্রভিশন আছে অ্যান্ড ইটস নট আনকনস্টিটিউশনাল, তাও তখনই ডেথ সেন্টেন্স দেওয়া হবে যখন আর কোনো অল্টারনেটিভ পানিশমেন্টের আর কোনো কার্যকারিতা নেই এবং সেটা লার্নেড কোর্ট বিচার করবেন। এবং সেই রিলেটেডই আমি অনেক কটা সাইটেশন আমরা দিয়েছিলাম, জজ সাহেব এসে বললেন যে ডেথ পেনাল্টি উনি দিচ্ছেন না, আমাদের সাবমিশনটা কনসিডার করা হয়েছে এবং আমাদের জাজমেন্টগুলো কনসিডার করা হয়েছে। আপনারা কি আগামী দিনে হাইকোর্টের দ্বারস্থ হবেন? তো ডেফিনেটলি উনি অপিল তো করবেন। মোট 1153 জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তবে ফাঁসির আদেশ হলেও তা কার্যকর করতে দীর্ঘ সময় লেগে যায়, কারণ নিম্ন আদালতে ফাঁসির আদেশ আর তারপর অপরাধী হাইকোর্টে উচ্চ আদালতে শাস্তি কমানোর আবেদন জানাতে পারে। হাইকোর্টের পর সুপ্রিম কোর্ট
ফাঁসির সাজা মকুব হয়ে যায়। শুধু তাই নয়, 3 জনের মধ্যে একজনকে বেকসুর খালাস করে দেন বিচারপতি, আর 2 জনের ফাঁসির সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয় উচ্চ আদালত। তবে নিম্ন আদালতে যাবজ্জীবন বা আমৃত্যু কারাদণ্ড হয়েছে, তারপর উচ্চ আদালতে অর্থাৎ হাই বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।